কালা জাহাঙ্গীর, তার সাথে নাকি পিচ্চি হান্নানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। দল ভারী করার হিসেব কালা জাহাঙ্গীরের সাথে পিচ্চি হান্নানের সখ্যতা হয় 99 সালের দিকে। অনেকে বলে যে কালা জাহাঙ্গীরই ঢাকার শ্রেষ্ঠ, কেউ বলে পিচ্চি হান্নান বড়, কেউ বলে সুব্রত বাইন। পিচ্চি হান্নানের যারা সহযোগী, এইরকম প্রবাদ ছিল যে তারা মারা যাবে কিন্তু পিচ্চি হান্নানের গায়ে টাচ লাগতে দিবে না। যখন র্যাব ধাওয়া করে তখন তার গ্রুপের 2 জন কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছিল। পিচ্চি হান্নানের গায়ে গুলি লাগছে কিন্তু আগে তাদের গায়ে লাগিয়ে তারপরে তার গায়ে লাগছে। র্যাব সোর্স মাধ্যমে জানতে পারে যে পিচ্চি হান্নান এখানে অবস্থান করতেছে, এই হাসপাতালে ভর্তি আছে। ওইখানে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করে যে আপনি হান্নান, তখন সে বলে না, আমি তো কোনো হান্নান না। পিচ্চি হান্নান দাবি করেনি এবং সে একটা না জানার একটা ভান ধরেছিল। এই সুইডেন আসলাম, তারপর আরও অন্যান্য যারা এরকম টপ ক্রিমিনাল, এদের প্রসঙ্গ যখন আসলোই, আরেক টপ গ্যাংস্টার ওই সময়কার কালা জাহাঙ্গীর, জি, তার সাথে নাকি পিচ্চি হান্নানের খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। 97 সালে একটা হত্যা মামলায় সহ একাধিক হত্যা মামলার অভিযোগে এসি আকরাম কর্তৃক, ডিবির এসি আকরাম কর্তৃক সুইডেন আসলাম গ্রেপ্তার হয়। গ্রেপ্তার হওয়ার পরে পিচ্চি হান্নানের তার যে সাম্রাজ্যের যে আধিপত্য সেটা আরও অনেক বেড়ে যায়। তখন প্রথম সে কাবরান বাজার আশেপাশে এলাকা সুইডেন আসলামের দেখলেও সুইডেন আসলাম গ্রেপ্তারের পরে পুরা সুইডেন আসলামের বাহিনীটা পিচ্চি হান্নানের নিয়ন্ত্রণে এসে পড়ে এবং সে 1 থেকে 1.5 বছর 99 সালের পর্যন্ত সে সুইডেন আসলামের নামের উপরে সে তার সন্ত্রাসী কার্যকলাপ পরিচালিত করত, কিন্তু 99 সালের পরে সে নিজের নামের উপরে সন্ত্রাসী দল পরিচালিত করত। আপনি বলতেছিলেন যে কালা জাহাঙ্গীর তার সম্পর্ক, সম্পর্ক, তার ঘনিষ্ঠতা। কালা জাহাঙ্গীর তেজগাঁ কলেজের ছাত্র ছিল। তার পরিবার, তার মা বাবা 2 জনই শিক্ষক ছিল। তার এক ভাই আর্মির মেজর ছিল। তার একটা ক্যান্টনমেন্ট এলাকার একটা মধ্যবিত্ত পরিবার ছিল। তো সে ওই সময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়ায় যায়। ক্যান্টনমেন্ট থানা ছাত্রলীগের সভাপতি এরকম একটা পদ সে প্রত্যাশা করে, কিন্তু ওইখানকার আরেকজনের সাথে তার দ্বন্দ্বে তার বন্ধুবান্ধব আহত হয়। পরবর্তীতে সে পুরান ঢাকার একজন কাউন্সিলর, যে কিনা খুব প্রভাবশালী ছিল ওই সময়, তার সাথে সম্পর্ক হয়। তার সাথে পিচ্চি হান্নানের সম্পর্ক ছিল। এর মধ্যে একে অপরের চাহিদা এবং দল ভারী করার হিসেব কালা জাহাঙ্গীরের সাথে পিচ্চি হান্নানের সখ্যতা হয় 99 সালের দিকে। তারপর থেকে তারা 2 জন একসাথেই চলতো এবং 2 গ্রুপ আলাদা থাকলেও মাঝে মাঝে একসাথে অপারেশনে যেত। এরকম কয়েকটা অপারেশনের কাহিনী আমি জানি, যেটা কয়েকটা কিলিং মিশনে 2-3টা গ্রুপ, আরেকজন ছিল শীর্ষ সন্ত্রাসী আলাউদ্দিন তেজগাঁ শিল্পাঞ্চলের, এই 3 গ্রুপ মিলেই অনেক অপারেশন চালিয়েছে বলে এরকম লোক মুখে জানতে পেরেছি। এবং মোটামুটিভাবে বিশ্বাস করা যায় যে 3 গ্রুপ একসাথেই ছিল এবং অনেকেই বলেছে যে একসাথে 3 গ্রুপকে দেখেছে বিভিন্ন সময় বিভিন্ন অপারেশনে। একাধিক সূত্র থেকেই জানা গেছে। তো তাদের সম্পর্কটা খারাপ হয়ে যায় কেন? তাদের আসলে ওইভাবে সম্পর্ক খারাপ হয়নি, এটা অনেকে মনে করতে পারে, কিন্তু এখানে কে শীর্ষ সন্ত্রাসী, কে টপ, যেমন কোর্টের মধ্যে যখন আজাদ নামে একজনকে যখন হত্যা করা হয়, সেই হত্যার পুরো দায়টা আসে কালা জাহাঙ্গীরের উপরে এবং সেটা ছিল ওই সময় সবচেয়ে আলোচিত হত্যা, যে কোর্ট প্রাঙ্গণে কিলিং। তো সেই কালা জাহাঙ্গীর হঠাৎ করে অনেক নাম ছড়ায় যায়। তো অনেকে বলে যে কালা জাহাঙ্গীরই ঢাকার শ্রেষ্ঠ, টপ 1। কেউ বলে পিচ্চি হান্নান বড়, কেউ বলে সুব্রত বাইন 7 স্টারের অন্যতম মেম্বার,
কেউ বলে ধানমন্ডি ইমন। তো এরকম নানা কে বড় এইরকম চলতে থাকে। তো আসলে দ্বন্দ্ব ওইভাবে ছিল না, কে বড় সেটা নিয়ে একটাই থাকলেও ওইভাবে দ্বন্দ্ব ছিল না। তাহলে এটা প্রফেশনাল রেষারেষি বলা যায়, মানে পার্সোনাল দ্বন্দ্ব না। আসলে যতটুকু আমি জানি যে ক্যান্টনমেন্ট এলাকাটা তো খুব সুরক্ষিত, তো ওইখানে তো আর তাদের যে পরিবার, সেই পরিবার তো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। তো একরকম সে মানে তার যেই বন্ধু বান্ধব তাদের যে অবস্থান, সেই অবস্থান মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে নিরাপদে থাকার জন্য যা দরকার সেই রকম ক্যাপাসিটি কালা জাহাঙ্গীরের ছিল না, এটা পিচ্চি হান্নানের ছিল। তো কালা জাহাঙ্গীরেরা, পিচ্চি হান্নানেরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা, হল, পশ্চিম কারণ বাজার, কাঁঠালবাগান, গ্রিন রোড, পুরান ঢাকার অনেক এলাকা, বেগুনবাড়ি, বিভিন্ন জায়গায় তাদের অনেক ক্যাডারদের জন্য অনেক বাসা ছিল। তো কখন প্রতিপক্ষের কে হামলা করবে, কখন পুলিশ মানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কারা রেড দিবে, এটার জন্য তারা এক এক সময় এক এক জায়গায় অবস্থান করত। তো ওই অবস্থানের জন্য পিচ্চি হান্নান খুব মানে দক্ষ ছিল বলে কালা জাহাঙ্গীর মনে করতো ওই সময়। এর জন্য সে বেশিরভাগ সময়ই ওই পিচ্চি হান্নানের গ্রুপের সাথেই বিভিন্ন এক এক সময় এক এক জায়গায় রাতে অবস্থান করত। এটার একটা অন্যতম কারণ হচ্ছে যে ঢাকায় যারাই মানে সন্ত্রাসী বা শীর্ষ সন্ত্রাসী ছিল, তাদের সহযোগী যারা বা যারা ক্যাডার, ওই সময় বেশ কিছু ক্যাডার সহযোগী দ্বারাই হত্যা হয়েছে। আচ্ছা, কিন্তু পিচ্চি হান্নানের যারা সহযোগী, ওই সময় এইরকম প্রবাদ ছিল যে তারা মারা যাবে কিন্তু পিচ্চি হান্নানের গায়ে টাচ লাগতে দিবে না, মানে এইরকম লেভেলের তার সহযোগী ছিল। বিশেষ করে 4 জন। তারপরে আরেকটা গ্রুপ ছিল। তো এই গ্রুপগুলো মানে খুব শক্তিশালী ছিল, তার দল যাই থাকুক মানে তার মানে খুব কাছের মানে খুব বিশ্বস্ত লোক থাকার কারণে নিরাপদ বোধ করত যে এখানে আভ্যন্তরীণ হত্যা না হইতে পারে বা কোনো রেড হইলে জীবন দিয়ে সেভ করার লোক এখানে আছে। ভালো শুটারও ছিল, এরকম তার খুব লয়াল একটা টিম ছিল। হ্যাঁ, এবং সেটা সে প্রমাণ করেছে যখন র্যাব ধাওয়া করে, তখন তার গ্রুপের 2 জন কিন্তু গুলিবিদ্ধ অবস্থায় মারা গেছিল। পিচ্চি হান্নান তাকে বাঁচাইতে গিয়ে, হ্যাঁ, পিচ্চি হান্নানের গায়ে গুলি লাগছে, কিন্তু আগে তাদের গায়ে লাগিয়ে তারপরে তার গায়ে লাগছে। পরে একজনের লাশও ট্রাক স্ট্যান্ড এলাকায় পাওয়া গেছে। আর এরকম 2 জন কিন্তু অলরেডি মারা গেছে। আর 2 জনের মধ্যে একজনকে র্যাব পরবর্তীতে ক্রস ফায়ার করছে, আরেকজন দীর্ঘদিন জেলে ছিল। কিন্তু মানে শেষ চেষ্টা করার প্রমাণ মানে পিচ্চি হান্নান শেষ পর্যন্ত দেখছে। তো শাহিন ভাই, একটা জিনিস বলেন, আপনি যেটা বললেন যে অন্যান্য গ্যাং লিডার বা গ্যাংস্টারদের যে জিনিসটা ছিল না পিচ্চি হান্নানের ছিল, তার খুব লয়াল একটা ফলোয়ার বেস ছিল, গ্রুপ ছিল। তার মধ্যে এমন কি কোয়ালিটি ছিল বা পিচ্চি হান্নানের এমন কি বৈশিষ্ট্য ছিল যে তার এরকম খুব লয়াল, মানে তার জন্য জীবন দিতে প্রস্তুত এরকম লোকজন সে পাইতো? জীবন দিতে প্রস্তুত এরকম তো বেশি না, সংখ্যা 8-9 জন, তাদেরকে সার্বক্ষণিক রাখতো। তো আমি যেটা শুনেছি, একজনের নাম ছিল সাহেব আলী, পরবর্তী সে ক্রস ফায়ার হয়েছে। প্রথম র্যাবের গুলিতে পা কাটা গেছিল, পরবর্তীতে সে দল পিচ্চি হান্নানের গ্রুপটাকে আবার অর্গানাইজ করতে গিয়ে পরে দেখছে যে এটা আসলে হইতেছে, পরে সেও ক্রস ফায়ারে মারা গেছে। তো সেই সাহেব আলীকে আমি শুনেছি একটা 5 তলা বাড়ি করে দিছে, তার পরিবারের লোকজনকে যেভাবে পারছে ওইভাবেই মানে চাকরি, বিদেশ পাঠানোর জন্য টাকা পয়সা দেওয়া, অসুস্থ হইলে চিকিৎসা খরচ দেওয়া, এরকম অন্যান্য যারা আছে তাদেরকে সেভাবে যাদেরকে মনে হয়েছে দেওয়া যায় সেভাবে দিছে। আর যাদের সাথে সম্পর্ক রাখতো তাদের সাথে সেই লেভেলের সম্পর্ক রাখতো, খুব ভালো ব্যবহার করতো। নিজে আহত হলো বা নিজে কোনই হলো সহজে
তার লোককে এই করতে চাইতো না। আবার যদি কারোর সাথে দ্বন্দ্ব হইতো, তার আভ্যন্তরীণ দ্বন্দ্বও আছে, দ্বন্দ্বে অনেককে হত্যাও করতে হয়েছে, অনেককে আহত করতে হয়েছে, অনেককে এলাকা ছাড়া করতে হয়েছে, অনেকের হাতের আঙুল হাত কেটে ফেলে দিছে, কবজি ফেলে দিছে, অনেক লোক আছে পিচ্চি হান্নানের গ্রুপের দ্বারা হাত বিচ্ছিন্ন, আঙুল বিচ্ছিন্ন অনেক আছে। মানে সন্দেহ হইলেই কঠিন শাস্তির ব্যবস্থা ছিল। তো এই টপ সন্ত্রাসীর হুম। শেষটা কিভাবে হলো? টপ সন্ত্রাসীর শেষ হওয়ার আগে আমি আরেকটা গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই, সেটা হচ্ছে পিচ্চি হান্নান যখন কোথাও যেত, একসময় তার কাছে মনে হয়েছিল যে সে এমপি নির্বাচন করবে। আচ্ছা। এরকম একটা চিন্তা থেকে কাউরান বাজার এবং তেজগাঁ এলাকায় চাঁদপুরের অনেক লোক আছে এবং তার এলাকার অনেক লোক আছে ফরিদগঞ্জের। তো এরকম আমি অনেকের কাছে শুনেছি যে সে তাদের সাথে মত বিনিময় করছে যে সে ফরিদগঞ্জ থেকে এমপি নির্বাচন করলে পাশ করতে পারবে কিনা, কীরকম খরচ হবে বা কি হবে। তখন তার মধ্যে একটা ওই রকম চিন্তা চেতনা থেকে সে বলছিল যে চাঁদপুরের লোক হইলে কোনো অপহরণ নাই, চাঁদাবাজি নাই, কোনো কেউ যদি তাদের নিরাপত্তায় হুমকি হয় তাদের বিরুদ্ধে সে ব্যবস্থা নেবে, এইরকমভাবে সে আশ্বস্ত করতেছিল শুধুমাত্র যাতে নির্বাচনে তাদের সহযোগিতা পায়। তো তখন সে ঘন ঘন চাঁদপুর ফরিদগঞ্জ যেত, কিন্তু তখন তার যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্বারা তাকে গ্রেপ্তারের জন্য হন্য হয়ে তৎকালীন ডিবি পুলিশ এবং বিভিন্ন থানা পুলিশ এরা চেষ্টা করতেছিল। তখন তার চলাচলের একটা বিশেষ বৈশিষ্ট্য ছিল যেটা অন্য কারোর মধ্যে ছিল না। তার একটা গাড়ি থাকতো মিনিমাম হাফ কিলো আগে, ওইখানে তার কিছু অস্ত্রধারী ক্যাডার থাকতো। তার গাড়ি থাকতো 2-3 জন বিশ্বস্ত লোক, এখানে কোনো অস্ত্র থাকতো না। আরেকটা গাড়ি থাকতো 2 জন ক্যাডার সহ, পুরা গাড়ির ভিতরে কয়েক কোটি টাকা ক্যাশ থাকতো। আর মোটর সাইকেলে 2-3 জনের টিম থাকতো যারা আশেপাশে থাকতো, মানে 3টা গাড়িকেই করতে পারে। এইভাবে একবার আমরা শুনেছিলাম যে কাশপুর ব্রিজ এলাকায় 2001 সালের বা 2 সালের দিকে কাশপুর ব্রিজ এলাকায় একটা চেকপোস্টে পিচ্চি হান্নানের গাড়ি আটক করে। তারপরে জিজ্ঞাসাবাদ করছে আপনি কোত্থেকে আসছেন, চেক করছে, কিছু পায়নি। পরে একজন হঠাৎ করে বলছে আরে আপনি তো পিচ্চি হান্নান। বললো না আমি কিসের পিচ্চি হান্নান? বললো আমি তেজগাঁ থানার কনস্টেবল ছিলাম, আমি একবার আপনাকে গ্রেপ্তার করছিলাম। এই সাথে সাথে বলো আচ্ছা দেখতেছি। তখন ওই পিছনের গাড়িটা দিয়ে যেটা জানা যায়, এবং কারণ বাজারে এর জন্য সে অনেক টাকা উঠাইছিল, যে ওইখানে প্রায় 30 লক্ষ টাকা ওই মানে তারা রাজি হচ্ছিল না, 30 লক্ষ টাকা দিয়েই ওই পুরা বিষয়টাকে ডিল করে তারপর ওইখান থেকে গেছে। এবং এর একটা বড় টাকা আবার কারণ বাজারে বিভিন্ন বড় ব্যবসায়ী সমিতির নেতাদের কাছ থেকে আবার উঠাইছে। যেরকম গেছে এরকম মাঝে মাঝেই কোথাও আটকা গেলেই ক্যাশ টাকায় সমাধানের চেষ্টা করতো। ক্যাশ টাকায় সমাধানে না আসলে তখন ফায়ারিংয়ের গ্রুপ দাঁড়াইতো। তো শেষটা কিভাবে হলো? শেষ বলতে সে তো প্রচুর টাকার মালিক হলো। কেউ বলে 500 কোটি, কেউ বলে 1000 কোটি, কেউ বলে 800 কোটি, যাই হোক 500 থেকে 1000 কোটি টাকার মতো তার হলো। তার এই টাকা তার খুব বিশ্বস্ত, কিন্তু যাদের ওইভাবে সন্ত্রাসী কার্যক্রম নাই এইরকম লোকজনের কাছে তার টাকাগুলো রাখা হলো। বিভিন্ন লোকের নামে বাড়ি, বিভিন্ন লোকের নামে বহুতল ভবন, ক্যাশ টাকা, তার ড্রাইভারের কাছে টাকা, এইভাবে ছড়ায় ছিটিয়ে রাখলো যাতে এই টাকাগুলো সময় মতো তারা করতে পারে। তো এইগুলি করতে গিয়ে তার একাধিক প্রতিপক্ষ হলো 2টা কারণে। একটা কারণ হচ্ছে পিচ্চি হান্নানের যে দ্রুত উত্থান, এটাই তারই সাথে একসময় সন্ত্রাসী কার্যকলাপের অংশীদার ছিল, তারা আলাদা গ্রুপ করে, তারাও ফেন্সিল স্পট করতে চায়, তারাও যে সমস্ত জায়গা থেকে চাঁদা পাইতো সেখানে তারাও চাঁদা দাবি করে। এইভাবে একাধিক গ্রুপের সাথে দ্বন্দ্ব হয় এবং
সে বিশেষ করে তার আর্লি সন্ত্রাসী লাইফে যারা তাকে আহত করছিল একে একে সবাইকে সে হত্যা করে। ওই সময় মানিক নামে একজন ছিল, তাকে আহত করছিল, হত্যা করে। একজন নাম ছিল ডানু মিজান, তাকে হত্যা করে। একজন ছিল আক্তার, তাকে হত্যা করে। এইভাবে আরও অনেকে একের পর এক তার চলে। আবার এদিকে তার গ্রুপ থেকে যারা ভাগ হয়ে এরকম 5 থেকে 6টা সন্ত্রাসী গ্রুপ ওই সময়। একটা ছিল সাইদুল গ্রুপ, পরে ক্রসফায়ারে মারা গেছে। শক্তিশালী গ্রুপ ছিল, একটা ছিল আলী গ্রুপ, একটা ছিল আপনার সুবহান গ্রুপ, তারপরে একটা ছিল পাখি গ্রুপ। এইভাবে প্রায় 6-7টা গ্রুপ। সো কেউ কি র্যাবকে ইনফরমেশন দিয়ে দেয়? হ্যাঁ, সেভাবেই সে ধরা পড়ে। সে কথিত আছে যে র্যাব গঠিত হওয়ার পর তার উত্থান ঠেকানোর জন্য, আমি যতটুকু শুনেছি যে এরকম ইনফরমেশন বা ছিল। এবং পিচ্চি হান্নানের অনেক, যেমন তার শ্যালক কালা জাহাঙ্গীরের ডান হাত ছিল, সে অলরেডি প্রতিপক্ষের গুলিতে মারা গেছে। তারপরে তার আরও অনেক কাছের লোক, তার একজন ক্যাশিয়ার ছিল কারণ বাজারের, আমি যেহেতু সে ব্যবসায়ী ছিল নামটা বলতে চাচ্ছি না, ঘুমন্ত অবস্থায় ঘরে ঢুকে তাকে গুলি করে হত্যা করে। তো পিচ্চি হান্নানও তার 20-25 জন ক্যাডার হারাইছে এই প্রতিপক্ষের ঝামেলার জন্য। পরে তার গ্রুপও প্রতিপক্ষের গ্রুপকেই করছে। শেষটা হয়ে গেছিল প্রতিশোধ এবং ব্যবসায়িক এলাকার নিয়ন্ত্রণের এবং মাদক ব্যবসার স্পটের প্রতিযোগিতায় অনেক খুনাখুনি হতো। তো এরই একটা উত্তরার যে পিচ্চি হান্নানের যে ধরার যে অভিযানটা হয়, এভাবেই তার ক্রসফায়ারের মধ্যে দিয়ে তার পরিসমাপ্তি ঘটে। তারপরে তার গ্রুপ অনেক দিন নিষ্ক্রিয় ছিল, কারণ তার অন্যতম সহযোগী কয়েকজন মারা যায়, র্যাবের ক্রসফায়ারেও মারা যায়। এবং তারা আর ওইভাবে রিঅর্গানাইজড হইতে পারে না, এবং তার পরিবার থেকেও কেউ আর আসে না, এই লাইনে কেউ আসে না। কিন্তু প্রতিপক্ষর গ্রুপ ওরা পিচ্চি হান্নানের মতো তো না পারলেও ওরা এলাকায় অপহরণ, চাঁদাবাজি, মাদক ব্যবসা এগুলো নিয়ন্ত্রণ করতে থাকে। এভাবেই তার টাকা যাদের কাছে ছিল, কথিত আছে প্রায় সকলেই টাকা, যার নামে বাড়ি, যার নামে প্লট, নিজেদের করে দিছে বা বিক্রি করে টাকা নিয়ে চলে গেছে। মানে এরকম অনেক ঘটনাই পরবর্তীতে অনেক কিছুই শোনা যায়। পিচ্চি হান্নান মারা যাবার আগে যে অভিযানটা হয় তাকে ধরার জন্য, সেই অভিযানটা আপনি একটু বলেন, সেই অভিযানটা সম্পর্কে। আচ্ছা, পিচ্চি হান্নান যখন উত্তরায় একটা বাড়িতে তার সহযোগী সহ অবস্থান করতেছিল, তখন র্যাব ঘিরে ধরলে এবং তাকে আত্মসমর্পণ করার জন্য আহ্বান করলে সে আত্মসমর্পণ না করে র্যাবের সাথে গুলি বিনিময়ে চলে যায়। এবং এক পর্যায়ে তারা 2টা গাড়ি নিয়ে ওইখান থেকে পালিয়ে সাভারের একটি হাসপাতালে আহত অবস্থায় ভর্তি হয়। সেখানে তার একটা অপারেশন হয় এবং মোটামুটি অপারেশন সাকসেস বলা যায়, গুলি বের করা হয়। তো ওইখানে র্যাব সোর্স মাধ্যমে জানতে পারে যে পিচ্চি হান্নান এখানে অবস্থান করতেছে, এই হাসপাতালে ভর্তি আছে। তো ওইখানে গিয়ে যখন তাকে জিজ্ঞেস করে যে আপনি হান্নান, তখন সে বলে না, কোন হান্নান, কি হান্নান, আমি তো কোনো হান্নান না। এইরকমই ওই সময়ে, যেহেতু আমি রিপোর্টার ছিলাম, তো অন্যান্য রিপোর্টারদের কাছ থেকে শুনেছি। তারপরে তার লাশের যখন আমরা পাই ঢাকা মেডিকেল, তখন ওই রিপোর্টটা আমরা ওই তার কাছের লোকজনের কাছ থেকে জেনেছিলাম যে কিভাবে সে ধরা পড়েছিল। মানে ধরা পড়ার সময় না জানলেও মারা যাওয়ার পরে জিনিসটা বিস্তারিত জেনেছি যে ওইখানে সে নিজেকে পিচ্চি হান্নান দাবি করেনি এবং সে একটা না জানার একটা ভান ধরেছিল। মোটামুটি র্যাব যেহেতু আগে থেকে জানতো যে এটি হান্নান, যদিও ওইভাবে ছবি কিন্তু ছিল না, একটা হালকা ছবি থাকলেও ওইভাবে ছবি ছিল না যে এটি হান্নান। তারপর আনার পরে জিজ্ঞাসাবাদ করে তো কনফার্ম হয় যে এটা হান্নান। পরে সে র্যাবের জিজ্ঞাসাবাদের পরে স্বীকার করে যে সে পিচ্চি হান্নান।
তো মারা যাবার আগে এরকম একটা কথা শোনা যায় যে মারা যাবার আগেও নাকি সে টাকা অফার করছিল যে তাকে ছেড়ে দেওয়ার জন্য। এই বিষয়টা আসলে তার ওয়াইফের সাথে মর্গে আমার দেখা হয়েছিল আচ্ছা, লাশ নেওয়ার সময়। এখন কতটুকু সত্য আসলে এটা যাচাই বাছাই করা সম্ভব হয় নাই। যে 70 লক্ষ টাকার একটা অফার করা হয়েছিল, সে ক্লেম করছিল, তার ওয়াইফ, বড় ওয়াইফ ক্লেম করা হয়েছিল, কিন্তু আসলে সে তো মারা গেছে। আর যারা চেয়েছে বলে দাবি করে তারা তো এটা ওই সময় লেখাও হয়েছিল দুই একটা পত্রিকায়, কিন্তু এটা আসলে ওইভাবে নির্ভরযোগ্য সত্যতা পাওয়া যায়নি, জাস্ট গল্প আকারে আছে। তো পিচ্চি হান্নান সম্পর্কে আপনি তো মোটামুটি পুরা তার জীবনের গল্পটা বললেন, তার সম্পর্কে আপনার সংক্ষেপে যদি বলি অ্যাসেসমেন্টটা কি? আসলে অ্যাসেসমেন্ট হলো এইরকম, যেটা আমি মনে করি যে একজন মানুষ যে খুব সাধারণ একটা পরিবার থেকে আসছে, কাজের সন্ধানে এবং পারিবারিক যে দারিদ্রতার সাথে যুদ্ধ করতে হয়েছে, লোভ লালসা এগুলো মধ্যে জড়ায় যায় এবং প্রতিহিংসা এবং মানে ফাইনালি যেটা বলে যে অতি লোভে তাতি নষ্ট, মানে সে এই সন্ত্রাসী লাইফটাকে সে এনজয় করার চেষ্টা করেছিল, যার ফলশ্রুতিতে তাকে জীবন দিতে হয়েছে। এবং তার যে বিশাল সম্পদ, যে সম্পদ এখন মানে জানা যাচ্ছে না আসলে এই সম্পদগুলো কোথায় আছে, কারা আত্মসাৎ করছে। সে যেমন মানুষের কাছ থেকে অপহরণ চাঁদাবাজি করে বিপুল পরিমাণ সম্পদ অর্জন করেছিল, কিন্তু সে এই সম্পদগুলো যাদের কাছে গচ্ছিত রেখেছে, মানে তারাও তাকে, তার পরিবারকে বা তার ইয়েকে ফাঁকি দিয়ে তার ওই সম্পদ আত্মসাৎ করার অভিযোগ আছে। এর পরে আমরা কার গল্প শুনবো? আজকে তো পিচ্চি হান্নানের গল্প শুনলাম। এরপরে আমরা ঢাকার আরেকজন আলোচিত শীর্ষ সন্ত্রাসী কালা জাহাঙ্গীর, তার গল্প যতটুকু মানে আমি আমার সাংবাদিকতার জেনেছি, ওই সময় স্পট কাভার করে ওই সময় কাদেরকে হত্যা করা হয়েছিল, কিভাবে দ্বন্দ্বে জড়িয়েছিল, কিভাবে পিচ্চি হান্নানের সাথে তার সম্পর্ক হয়েছিল, পুরোপুরি হয়তো পিচ্চি হান্নানের মতো এতটা জানতে না পারলেও মোটামুটি বর্ণনা করার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ।